এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা। প্রতি বছরই একটা মাথার ভিতর আগ্রহ থাকে যে রাত্রেবেলা তো প্রশ্ন পেয়ে যাবো, পরে কি করব। আমাদের বাচ্চা যেন সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, নিরাপত্তাভাবে পরীক্ষা দিতে পারে, এটাই আমাদের কাছে চাওয়া। প্রতিরোধে সরকারের সদিচ্ছা আর দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ। নকল থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু প্রশ্ন ফাঁসের সংস্কৃতি আমাদের আবার গ্রাস করে ফেলছে। এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে খুব তড়িৎ গতিতে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা যায়, সেটা করা দরকার। সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর। নানাজন নানা রকম বিভ্রান্তি সৃষ্টির জন্য এগুলো করে, কেউ ব্যবসার জন্য করে, কেউ সরকারের বিরুদ্ধে একটা প্রচারণার জন্য করে, কেউ মজা করার জন্য করে। যে কারণেই করুক, এটা অন্যায়, অপরাধ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আসাদ আজিম এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ ও জাতির কল্যাণে সেনা সদস্যদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন। বই মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি সহ আশপাশে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার অনুরোধ ডিএমপির, আশ্বস্ত করলেন মেয়র। অবৈধভাবে লাগানো বিলবোর্ড অপসারণ করায় আগের রূপে ফিরতে শুরু করেছে প্রকৃতির অপরূপ লীলাভূমি চট্টগ্রাম। দেখা মিলছে পাহাড়ি সৌন্দর্যের। শীতে বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া ছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, বাড়তি যত্নের পরামর্শ। এবং মেধা বিকাশে সরকারি পর্যায়ে উদ্যোগের অভাব আছে, অভিযোগ শারীরিক প্রতিবন্ধীদের। বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান। আগামী 1 ফেব্রুয়ারি শুরু হবে এবারের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবকরা। তবে সরকারের সদিচ্ছা থাকলে প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব বলে মনে করেন শিক্ষাবিদরা। আর সাবেক আইনমন্ত্রীর মতে, ফাঁস বাণিজ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এ সামাজিক ব্যাধির অবসান হবে। আফজাল হোসেনের রিপোর্ট। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের 8টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীরা ব্যস্ত এখন শেষ সময়ের প্রস্তুতিতে। গেল কয়েক বছরে কম বেশি সব পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এ পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রিপারেশনটা ভালোই হচ্ছে, আর আরো চেষ্টা করছি আরো ভালো করার জন্য। মনোবল ভেঙে যায়, কারণ আমাদের প্রতি বছরই একটা মাথার ভিতর আগ্রহ থাকে যে রাত্রেবেলা তো প্রশ্ন পেয়ে যাবো, পরে কি করব। এই মুহূর্তে আগের পড়াগুলো রিভিশন করতেছি বারবার। মোটামুটি সবকিছু শেষ, আর ইনশাল্লাহ দেখি এসএসসিতে একটা ভালো রেজাল্ট করার আশা করি। আমাদের বাচ্চা যেন সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, নিরাপত্তাভাবে পরীক্ষা দিতে পারে, এটাই আমাদের কাছে চাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত প্রশ্ন ছড়িয়ে বা প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বিগত পাবলিক পরীক্ষাগুলোতে, যার সাথে জড়িত থাকে কিছু কোচিং সহ অসাধু শিক্ষা কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবেই হোক প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেই হবে। নকল থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু প্রশ্ন ফাঁসের সংস্কৃতি আমাদের আবার গ্রাস করে ফেলছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেই জন্য আমি মনে করি যে এই ব্যাপারে কারো কোনো দ্বিধা থাকার কথা না। এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে খুব তড়িৎ গতিতে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা যায়, সেটা করা দরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। সকালে সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার 16,51,523 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 1,72,257 জন। এদিকে এবারের পরীক্ষায় বহু নির্বাচনী বা এমসিকিউ অংশ পরীক্ষার প্রথম ভাগে এবং 10 মিনিটের বিরতি দিয়ে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের অতিরিক্ত নম্বর না দেওয়ার জন্য পরীক্ষকদের প্রতি কঠোর নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। এছাড়া এবারের পরীক্ষার ফলাফলও 60 দিনের ব্যবধানে প্রকাশ করা হবে বলে জানান তিনি। ফেসবুক এত ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, তার মধ্যে নানাজন নানা রকম বিভ্রান্তি সৃষ্টির জন্য এগুলো করে, কেউ ব্যবসার জন্য করে,
কেউ সরকারের বিরুদ্ধে একটা প্রচারণার জন্য করে। যে কারণেই করুক এটা অন্যায়, অপরাধ। কিছু শিক্ষক তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে তারা ছাত্রদেরকে বলে দেন। প্রশ্নপত্র আউট হওয়ার এখন সম্ভাবনা বলতে গেলে একেবারেই নেই। কোচিং সেন্টারগুলো গোয়েন্দা নজরদারির মধ্যে আছে এবং যে সকল ব্যক্তি কিংবা যে সকল পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি ফটোস্টেট দোকান, এগুলো সবগুলোর প্রতি নজরদারি আছে এবং কেউ বাদ যাবেন না। দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করা সেনাবাহিনীর দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশ ও জাতির প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও নবম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক। তাই সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে তার সরকার কাজ করে যাচ্ছে। এর আগে প্যারেড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি। তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন বিরতির পর বিকেলে দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র সহ 7টি প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে তার। আমাদের সবসময় লক্ষ্য যে দেশকে যেমন আমরা উন্নত করছি, সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনীর উন্নতি করা। সেনাবাহিনীকে আরো কার্যক্রম ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রচুর অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজিত করা হয়েছে। এর মধ্যে 4টি ব্যাটালিয়ন মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে রূপান্তরিত হয়েছে। 2017-18 সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে আরো 300টি বিটিআর 40 এপিসি সংযোজিত হতে যাচ্ছে, যা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সক্ষমতাকে আরো অনেক গুণ বৃদ্ধি করবে। মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। তাই আপনাদের কাছ থেকে আমি দেশপ্রেমে সর্বোচ্চ দৃষ্টান্ত আশা করি। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আপনারা এদেশের সন্তান, এদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে আপনারই আপনজন। কাজে এই বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণ করা এটা আপনাদের দায়িত্ব। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের নবনির্মিত বিশ্ব বাণিজ্য কেন্দ্রে আছেন আমাদের রিপোর্টার শাহ আলী জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়। আসাদ, আমার পেছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটি। এবং আপনি জানেন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে যে কোনো দেশের বাণিজ্য এবং ব্যবসার যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশের এই প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি উদ্বোধন হওয়ার কারণে কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীরা স্বভাবতই খুব উৎফুল্ল। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিশ্বের 327টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং এশিয়ার জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে 327টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে। এবং বাংলাদেশের এই নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি কিন্তু সেই 327টি যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে এবং এটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির একটি ইতিবাচক দিক হিসেবেই বিবেচনা করছেন ব্যবসায়ীরা। আর এই ভবনটির যদি কিছু তথ্য আপনাকে জানাই আসাদ, যেটি হচ্ছে যে এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 200 কোটি টাকা, যেই নির্মাণ ব্যয় বহন করেছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। এবং যেই জায়গার উপরে এই ভবন নির্মাণ করা হয়েছে সেটি কিন্তু সরকার থেকে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সকে দেয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই ভবনটি কিন্তু আজ থেকে 2 বছর আগেই উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে, দেশব্যাপী যে রাজনৈতিক অস্থিরতা ছিল সে কারণে এটির আনুষ্ঠানিক উদ্বোধন পিছিয়ে যায় এবং পিছিয়ে এবছর এটি উদ্বোধন করা হচ্ছে। এবং এই বছরটি কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বছর, যেখানে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের কিন্তু এবছর আপনার 100 বছর পূর্তি হতে যাচ্ছে। এবং সেই বছর এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি উদ্বোধন করতে পারায় স্বভাবতই উৎফুল্ল এখানকার ব্যবসায়ী সমাজ। এবং যেই ভবনটি আপনি দেখতে পাচ্ছেন যে
এটি এখনো নির্মাণাধীন এবং যে অংশটুকু নির্মাণ করা হয়েছে সেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেই অংশটুকুতে আপনার দেশের বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের কর্পোরেট অফিস এখানে হবে এবং তার ওপরের দিকে যে অংশটি এখনো নির্মাণ করা হয়নি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে একটি 5 তারকা মানের হোটেল নির্মাণ করা হবে এবং আসাদ আপনাকে জানিয়ে রাখি যে আজ বিকেল 4টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ভবনটি উদ্বোধন করবেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কিন্তু চট্টগ্রাম শহর জুড়েই আমরা দেখেছি যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে এবং প্রধানমন্ত্রী এখানে এটি উদ্বোধন করার পরে একটি সুধী সমাবেশেও কিন্তু প্রধানমন্ত্রী ভাষণ দেবে। তো আসাদ, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আসাদ। সহকর্মী শাহ আলী জয় জানাচ্ছিলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে, চট্টগ্রাম থেকে, যেটি বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা রয়েছে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় নিয়ে বিএনপি নতুন করে বিতর্ক সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এ সময় হানিফ বলেন, স্বাধীনতা যুদ্ধের বিষয়ে বিতর্ক সৃষ্টি করে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। মীমাংসিত একটি বিষয় শহীদদের সংখ্যা, এই মীমাংসিত বিষয় নিয়ে যারা একমাত্র তারাই বিরোধিতা করতে পারেন যারা 71 সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানে ছিলেন বা তাদের পরিবারের সন্তানরা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে পারেন। দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি করে ষড়যন্ত্র করে অপতৎপরতার জন্যই এই ধরনের বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। বিএনপি জামাত সেই অপশক্তিকে আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ারি করে দিতে চাই। স্বাধীনতার মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলি নিয়ে বিতর্ক সৃষ্টি করে জাতির মধ্যে কোনো বিভক্তি করার বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার কোনো অশুভ চক্রান্ত এটা সুফল বয়ে আনবে না। এটা নিয়ে ভবিষ্যতে যদি আবার বিতর্ক সৃষ্টি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি সহ আশপাশের এলাকায় সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান ডিএমপি কমিশনার। ঢাকা দক্ষিণ সিটি মেয়র এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল বছরের 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এর আগে 2004 সালে বইমেলার কয়েকশো গজ দূরে হামলার শিকার হন লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ। ঢাকা মহানগর পুলিশ প্রধান জানান, ঘটনার সময় এই স্থানগুলোতে পর্যাপ্ত আলো না থাকার সুযোগ নিয়েছিল অপরাধীরা, আর তাই এবার বইমেলার সময় বাংলা একাডেমি সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ তার। অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় যে গত 2-3টা বইমেলাতে 1-2টি ইনসিডেন্ট হয়েছে। কিভাবে নিরাপত্তাকে ঢেলে সাজানো যায়, যে কোনো ধরনের নাশকতা অপরাধ কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা যায়, সেই ব্যাপারে ইতিমধ্যে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করেছি। আমার অবজারভেশন, রাস্তায় কিছু আলোর অপর্যাপ্ততা ছিল। মেহেরবানি করে স্যার আপনি আদেশ দিবেন যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সরোয়ার্দী উদ্যান এলাকা যাতে পর্যাপ্ত আলোকিতের ব্যবস্থা করা হয়। নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের যে কোনো উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমি পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব 1 তারিখের মধ্যে। এই ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারিতে আমাদের যে শহীদ মিনার এলাকা রয়েছে সেই এলাকাটাতে আমাদের যে বাতির ব্যবস্থা রয়েছে সেটাকে পরিবর্তন করে 21 তারিখের মধ্যে আমরা এলইডি লাইটে পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের সেই দিনটাতে আমরা সেই আলোকিত শহীদ মিনার দেখতে পাবো। ঢাকাকে পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাইলেন মেয়র। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ শুরু। শিল্প বিকাশের পাশাপাশি সংযুক্ত হবে আন্তর্জাতিক অঙ্গনে, প্রত্যাশা ব্যবসায়ীদের। সম্প্রতি তাপমাত্রা কমে যাওয়ায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এতে রাজধানীর হাসপাতালগুলোতে শিশু রোগীর ভিড় বাড়ছে। সর্দি, কাশি, নিউমোনিয়া ছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এমন পরিস্থিতিতে শিশুদের প্রতি বাড়তি যত্ন দিতে মা বাবাকে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত তানিন মেহেদের রিপোর্টে।
সপ্তাহখানেক ধরে রাজধানীতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও। প্রাপ্তবয়স্করা জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিলেও শীতকালীন রোগ শিশুদের ভোগাচ্ছে অনেক বেশি। রাজধানীর হাসপাতাল ঘুরে দেখা গেছে শিশু ওয়ার্ডগুলোতে রোগীর বাড়তি চাপ। এর মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়ার পাশাপাশি রয়েছে ডায়রিয়া আক্রান্ত শিশুও। ওরে নিয়ে আসছি গেছে শনিবারে 23 তারিখে। নিউমোনিয়া আর শ্বাসকষ্ট হইতেছে ওর অনেক, অক্সিজেন দেওয়া লাগে, ওর অনেক কষ্ট হয়। নিউমোনিয়া হয়ে গেছিল, পরে এখানে আসছে। বাচ্চার অবস্থা অনেক খারাপ ছিল বাসা থেকে আসার পর, এখন একটু ভালো। বাচ্চার অনেক ঠান্ডা কাশি ছিল, এখন আসার পর ঠান্ডা একটু কমছে। কাশি, ঠান্ডা, নাক থেকে পানি পড়তো, পরে দেখলাম যে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে, পরে এখানে নিয়ে আসলাম। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিশুদের রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন এদের মধ্যে অল্প কিছু শিশুর শারীরিক অবস্থা খারাপ হলেও এখনো পর্যন্ত কোনো শিশু মারা যায়নি। আর শিশুদের ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচাতে গরম পোশাক পরিয়ে রাখার পরামর্শ তাদের। এই সময় বাচ্চারা যেহেতু ওদের ইমিউনিটি একটু কম থাকে, ওরাই বেশি এফেক্টেড হয়। প্যারেন্টসদের প্রতি যেটা বাচ্চাটাকে একটু কভার করে রাখতে হবে, একটু ওয়ার্ম আপ করতে হবে, বাচ্চার ফিডিংটাকেও একটু খেয়াল করতে হবে, বাচ্চা কি খাচ্ছে। পাশাপাশি কোনো শিশুর শরীরে ঠান্ডাজনিত রোগের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলেন চিকিৎসকরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সমাজের মূল স্রোতে এগিয়ে নিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শারীরিক প্রতিবন্ধীরা। তারা বলছেন, প্রতিবন্ধীদের মেধা বিকাশে যথেষ্ট উদ্যোগ নেই সরকারের। যথাযথ প্রশিক্ষণ পেলে তারাও স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। তাহসিনা জেসির রিপোর্ট। শারীরিক প্রতিবন্ধী মহসিন বর্তমানে প্রতিবন্ধীদের নিয়ে গড়ে তোলা ক্রিকেট টিমের অধিনায়ক। তবে খেলাধুলার পাশাপাশি সেও চায় শিক্ষিত হয়ে সকলের মতো একটি নিজস্ব পরিচয়। সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে চলছে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধীরা এতে অংশ নিয়েছেন। এরা সকলেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় নিয়ে পড়াশোনা করছেন। প্রশিক্ষণের উদ্দেশ্য চাকরির প্রতিযোগিতামূলক বাজারে প্রতিবন্ধীদের সুযোগ করে দিতে প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন। আমি একটা সময় আসলে খুব ফার্স্টেশনে ভুগতাম আর কি, তো একটা সময় আসলে ভাবলাম আসলে আমি যদি এভাবে ঘরে বসে থাকি অথবা আমার কিছুই করতে পারবো না, বাট মনের জোর থেকে ঘর থেকে বের হয়ে আসে আর কি। একা হোস্টেলে থেকে আমি ঢাকায় এসে একা উইদাউট মাই প্যারেন্টস আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন। আমার ফ্যামিলিতে একমাত্র মা আমার পক্ষে ছিল আর কি এতটুকু পর্যন্ত আসার জন্য, আর এদিকে আমার ফ্রেন্ডরা। উদ্যোক্তারা জানালেন, এখানে শুধু প্রশিক্ষণ নয়, বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্বদের সাথে প্রশিক্ষণরতদের মতবিনিময়ের সুযোগ তৈরি করে দেওয়া হবে। আমরা চাই যে তারা তাদের যোগ্যতা অনুসারে তারা যাতে বিভিন্ন সেক্টরে তারা এমপ্লয়মেন্টটা পেতে পারে। আমরা যত ডেভেলপমেন্ট স্কিলস আছে যেটা চাকরির ক্ষেত্রে প্রচণ্ড অনেক বেশি দরকার, সেটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এদের ভেতরে যে কোয়ালিটিটা আছে, এরাও যে পারে, এইটা যেন আমাদের যারা নীতি নির্ধারক যারা আছে, বিভিন্ন এইচআর হেড যারা আছে, এরা যেন জানতে পারে। এর মাধ্যমে তাদের একটা এমপ্লয়মেন্টের সুযোগ যেন হয়। আর সকলের মতো সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া এই মানুষগুলো চায় একটি নির্মল স্বাভাবিক জীবন। তারা বলছেন, সমান সুযোগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে তারাও সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবেন। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। হাত পায়ের আঙুলের ডগায় নখ গজাবে সেটাই স্বাভাবিক, কিন্তু সেই নখ যদি হয় গাছের শেকড়ের মতো, তাহলে? হ্যাঁ দর্শক, ভয়ঙ্কর হলেও সত্য, তেমনটি ঘটেছে খুলনার এক ভ্যান চালকের জীবনে। গত 10 বছর ধরে তার হাত পায়ে গজাচ্ছে এ ধরনের শেকড়। বিরল এ রোগটি নিয়ে বিভিন্ন এলাকায় চিকিৎসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার সকালে তিনি ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। ঘটনার শুরু হাতে পায়ে ছোট ছোট আঁচিল ওঠার মধ্য দিয়ে। শুরুতে খুব একটা পাত্তা না দিলেও ক্রমেই বাড়তে থাকে আঁচিলের সংখ্যা। এক পর্যায়ে সেই আঁচিলগুলোই বড় হতে হতে রূপ নেয় মাংসপিণ্ডের শ্বাসমূলে। খুলনার পাইকগাছার এই মানুষটির নাম আবুল বাজনদার, পেশায় ভ্যান চালক। হাত পায়ের এই শেকড়গুলো বড় হতে হতে তিনি এখন কোনো কাজই করতে পারেন না। সব কাজের ভরসা তার মা। এটা ওয়েট খুব, এই হাত রাখলে মনে করেন এসব গিরিমিরি বুঝে মনে হচ্ছে সেই করতেছে। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না, তো দেখছে আমি তো কিছু করতে পারি না, একজন খাওয়াই দিতে হয়। খুলনার চিকিৎসকরা ব্যর্থ হলে আবুলকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সেখানেও কোনো কুলকিনারা করতে পারেননি ডাক্তাররা। কোনো ডাক্তার বলেনি এই পর্যন্ত, বহুত ডাক্তার দেখাচ্ছি, তা কোনো ডাক্তারও বলেনি যে এই রোগ।
ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বলছেন, দেশে এমন রোগী নতুন হলেও এর আগে রোমানিয়া ও ইন্দোনেশিয়ায় এর কিছু উদাহরণ আছে। এক ধরনের ভাইরাসের কারণে রোগটি মানুষের শরীরে বাসা বাঁধে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে ট্রি ম্যান বা গাছ মানব। সম্পূর্ণ ভালো না হলেও আক্রান্তদের সার্জারির মাধ্যমে স্বাভাবিক জীবনে অনেকটাই ফেরানো সম্ভব। ভাইরাসটার নাম হলো HPV-10, আমরা বলি, ওই যে স্যার বললেন যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 10। 2005 সালে নাকি খুব বৃষ্টি হচ্ছিল, পানি টানি সব ওই বাড়িতে, ওইখানে তখনই ওই ছেলের হাতে পায়ে ছোট ছোট আঁচিলের মতো দেখা দিছে। তা আমার মনে হয় তখন থেকেই এটা অনসেট শুরু হয়ে গেছে আর কি, কোনো প্রপার চিকিৎসা হয় নাই। এবং এটা যদি আরো আগে আসতো, ডেফিনেটলি আমরা আরো আগে ভালো করতে মানে ভালো করা যেত কিছুটা। সরকারের মাধ্যমেই আমরা যতটুকু যা যা করার দরকার তার খরচপত্র সব বহন করা আমরাই নিব আর কি। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে গত 10 বছরে দরিদ্র পরিবারটি নিঃস্ব হয়েছে অনেক আগেই। আবুলের মায়ের চাওয়া সুস্থ হয়ে বেঁচে থাক তার ছেলে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে আগের রূপে ফিরতে শুরু করেছে প্রকৃতির অপরূপ লীলাভূমি চট্টগ্রাম। স্পষ্ট দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে চোখের আড়ালে থাকা পাহাড়ি সৌন্দর্য। মূলত নগর জুড়ে থাকা অবৈধ বিলবোর্ডগুলো অপসারণ করায় এই অবস্থায় ফিরে আসছে চট্টগ্রাম। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2 সপ্তাহ আগেও দানবাকৃতির বিলবোর্ডের কারণে বন্দরনগরীর রাস্তার দুপাশের কোনো সৌন্দর্যই চোখে পড়তো না। হারিয়ে যেতে বসেছিল নগরীর প্রাকৃতিক রূপ। সড়কে চলার পথে চারিদিকে শুধু চোখে পড়তো পাহাড় আর রাস্তা দখল করে লাগানো বিলবোর্ড। ফলে নগরবাসী বঞ্চিত হচ্ছিল উন্মুক্ত নীল আকাশ আর সবুজের সমারোহ প্রত্যক্ষ করার সুযোগ থেকে। তবে দীর্ঘদিন পর হলেও নগরীর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে বিলবোর্ড অপসারণে টানা অভিযানে নেমেছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যে আমি অনেকগুলো বিলবোর্ড কেটেছি এবং এটি একটা অব্যাহত থাকবে এবং প্রতিদিনই প্রতি রাত্রি কিন্তু আমি বিলবোর্ড কাটছি। একদিকে চলছে বিলবোর্ড অপসারণ, অন্যদিকে গ্রিন সিটি ক্লিন সিটি এই স্লোগানকে সামনে রেখে নগরীর 41টি ওয়ার্ডকে সবুজে সাজাতে কাজ শুরু হয়েছে। চট্টগ্রামের যে মিড আইল্যান্ডগুলো আছে সবগুলো আমরা বাগানের মাধ্যমে এবং লাইটিং এর মাধ্যমে আমরা আমাদের এই এলাকাগুলো এবং এই শহরটাকে নান্দনিক শহরে পরিণত করার একটা চেষ্টা করছি। আর এই সৌন্দর্যকে টিকিয়ে রাখতে হলে দক্ষ লোকের সমন্বয়ে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণকারী দপ্তর খোলার আহ্বান এই নগর পরিকল্পনাবিদের। যদি একটি নিয়ন্ত্রণকারী দপ্তর খোলেন, যেই দপ্তর দক্ষতা সাথে এই দায়িত্বটি পালন করে, অর্থাৎ দক্ষ লোকও যদি সেখানে থাকে, আমার মনে হয় ভবিষ্যতে এটাকে সাস্টেইন করানো সম্ভব হবে। 10,000-এর বেশি ছোট বড় বিলবোর্ড ইউনিপোল ঢেকে রেখেছিল পুরো নগরীকে। গত কয়েকদিনে টানা অভিযানে অন্তত 5,000 বিলবোর্ড অপসারণ করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। পর্যটন শিল্পের সম্ভাবনাময় এ শহরের বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ শুরু করেছে সরকার। এতে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি কক্সবাজার সংযুক্ত হবে আন্তর্জাতিক অঙ্গনে, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয় কক্সবাজার বিমানবন্দর। সময়ের পরিক্রমায় পর্যটন এলাকা হিসেবে কক্সবাজার হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। সড়ক যোগাযোগের পাশাপাশি বিমান যোগাযোগের গুরুত্বও বেড়েছে। ফলে এখানকার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি ছিল দীর্ঘদিন ধরে। তবে দেরিতে হলেও সরকার এই বিমানবন্দর আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক মানে উন্নয়নের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। এতে কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। পর্যটন শিল্পকে বিকাশের যে অগ্রণী ভূমিকা থাকা দরকার, এই এয়ারপোর্টের মাধ্যমে সেটা আমরা পাবো বলে আমাদের বিশ্বাস। পর্যটন শিল্পে এর কারণে আরো বেশি আয় বাড়বে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে রপ্তানি ব্যবস্থা এবং রপ্তানি পরিবহনের ক্ষেত্রে আমরা বিশেষ সুযোগ সুবিধা লাভ করব। এদিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ, আর তার নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে বলে আশা ঠিকাদার প্রতিষ্ঠানের। কাজের প্রায় ফিজিক্যাল 10% কাজের অগ্রগতি হয়েছে। নির্ধারিত সময়ের আগে গুণগত মান একেবারেই সর্বোচ্চ পর্যায়ে রেখে আমরা কাজটা শেষ করে দেব। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব জানালেন, 2018 সাল থেকে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট অবতরণ করবে। আমাদের চেষ্টা থাকবে এটা ইন টাইম 17 সালের মধ্যে আমাদের অনেক বেশি কাজ এগিয়ে যাবে এবং আমরা 18 সাল থেকেই এটাকে আন্তর্জাতিক অপারেশনটা শুরু করতে চাই। প্রথম পর্যায়ের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 578 কোটি টাকা। প্রথম পর্যায়ের কাজ শেষে দ্বিতীয় পর্যায়ের কাজের প্রকল্পও ইতোমধ্যে একনেকের সভায় অনুমোদন হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার।
পোশাক কারখানার কমপ্লায়েন্স সুনিশ্চিত করার পর ডিওটি ও কোটা ফ্রি বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। রাজধানীর ডেইলি স্টার ভবনে পোশাক শিল্পের রপ্তানির লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন বিষয়ে সেমিনারে তিনি একথা বলেন। শুধু নেতিবাচক প্রচারণা না চালিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক অগ্রগতি তুলে ধরার আহ্বান জানান তিনি। সেমিনারে 2021 সালে বাংলাদেশের পোশাক শিল্প থেকে $50 বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা সামনে রেখে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে সরকারের নীতি সহায়তা, অবকাঠামো উন্নয়ন, গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধান, ক্রেতাদের কাছে দাম বাড়ানোর প্রচেষ্টা, পরিকল্পিত বিনিয়োগ অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্ব পায়। বাংলাদেশের পোশাক শিল্পের অনেক উন্নয়ন হয়েছে, প্রতিনিয়ত শিল্পের প্রসার হচ্ছে, তবে কারখানা ও শ্রমিক উন্নয়নে আরো কাজ করতে হবে। বাংলাদেশের পোশাক শিল্পের উচিত আন্তর্জাতিক মান বজায় রাখা। কমপ্লায়েন্স কারখানা গড়ে তোলার পরে ডিউটি ফ্রি, কোটা ফ্রি নিয়ে আলোচনা হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম দিন আজ। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব। সঞ্জনা, আপনি জানেন যে আজকে কিন্তু যে বাণিজ্য মেলা চলছে, সকাল থেকে কিন্তু আমি জানিয়েছি, এর আগেও আমাদের সংবাদে জানিয়েছি যে সকাল থেকে কিন্তু ক্রেতা দর্শনার্থীর যে ভিড়, সেই ভিড়টি কিন্তু বেড়েই চলেছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভিড় প্রচণ্ড যে ভিড় আকার ধারণ করেছে। এবং আমি এই মুহূর্তে একটি খাদ্যপণ্যের যে স্টল, তার সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাবেন যে এখানে আসলে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী এখানে রয়েছে। তো এই ভিড় কিন্তু আসলে পুরো বাণিজ্য মেলার যে প্রাঙ্গণটি, সেই শেরেবাংলা নগরের যে পুরো বিশাল অঞ্চল জুড়ে যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলার পুরো অঞ্চল জুড়েই কিন্তু যে বাণিজ্য মেলার যে স্টলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রতিটি স্টলের সামনেই কিন্তু ঠিক এরকম ভিড়ই দেখা যাচ্ছে। এবং সকাল থেকেই আমি এখানে এসে দেখেছি যে যেহেতু কালকে বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে, সে কারণেই আসলে এখানে যারা অংশ নিয়েছেন বিক্রেতা প্রতিষ্ঠানগুলো, তারাও কিন্তু নানান রকম অফার দিয়ে, নানা মাত্রার আসলে অঙ্কের ছাড় দিয়ে কিন্তু পণ্য বিক্রি করার চেষ্টা করছেন। এবং এখানে দর্শনার্থী যারা এসেছেন, তারাও কিন্তু সেই ছাড়ের সুযোগটি কিন্তু গ্রহণ করেছেন। এখানে দর্শক দেখতে পাবেন যে এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন রকম যে পণ্য সামগ্রী, গৃহস্থলের পণ্য সামগ্রী, বাচ্চাদের খেলনা এবং পোশাক, এই ধরনের যে স্টলগুলো রয়েছে, এগুলোতে কিন্তু প্রচুর ক্রেতা দর্শনার্থীর ভিড়। এবং আজকে দেখা গেছে যে পরিবার পরিজন সহ যারা এসেছেন, তারা মূলত আসলে যে গৃহস্থলী পণ্য সামগ্রী এবং যে হাঁড়ি পাতিলের যে দোকানগুলো আছে, সেগুলোতেও কিন্তু ভিড় জমাচ্ছেন এবং নানান ধরনের পণ্য তারা কিনছেন। এবং এখানে অনেক দর্শনার্থীদের সাথে আমি কথা বলে জেনেছি, তারা বাণিজ্য মেলার প্রথম দিকে কিন্তু তারা এসেছিলেন এবং নানান রকম পণ্য কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন। এবং শেষ মুহূর্তে যেহেতু বিক্রেতারা একটু বাড়তি অফার দিয়ে থাকে এবং কম দামে পণ্য ছেড়ে থাকে, সেই সুযোগটি নেওয়ার জন্য কিন্তু তারা আবারও শেষের দিকে এসেছেন। তো বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে আগামীকাল অর্থাৎ মেলার শেষ দিনে বিকেলে কিন্তু আরও বিভিন্ন রকম অফার, মেগা অফার ক্রেতাদের জন্য থাকবে। তো এই ছিল আসলে আমার কাছে বাণিজ্য মেলার সর্বশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন রিপোর্টার মোস্তফা মাহবুব। দুপুরের সময় আরো থাকছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের যুবারা। সানজিতের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও দলে রাখা হচ্ছে তাকে। জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল মহাজোট সরকারের রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতীয় পার্টির বিষয়টা হলো তাদের অভ্যন্তরীণ কিছু অস্থিরতা আছে, সেটা এরকম অস্থিরতা মাঝে মাঝে তাদের মধ্যে হয়, কিন্তু আমার কাছে মনে হয় এটাকে আমি অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হিসেবে দেখি। এটা এক ধরনের গণতান্ত্রিক চর্চা, এটা একটা পরিণতি আছেই, এটা ভালো। এতে জোটের রাজনীতিতে কোনো প্রতিক্রিয়া হবে বলে আমার মনে হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাটের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন মুজিবুর রহমান।
নিজ জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। টাঙ্গাইলে অপহরণের দুদিন পর 2 শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রাত 8টার দিকে মির্জাপুরের কামারপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কামারপাড়া এলাকার একটি লেবু বাগানে 2 শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। স্বজনদের অভিযোগ, গত 27 জানুয়ারি দুপুরে মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠান দেখতে যায় ধামরাইয়ের দেলুটিয়া গ্রামের 10 বছরের শিশু শাকিল মিয়া ও 11 বছরের ইমরান হোসেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাদের তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরদিন বিকেলে 2 শিশুর পরিবারের কাছে মুঠোফোনে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। এলাকাবাসীর সংবাদপত্রের ভিত্তিতে যে 2টা লাশ আমাদের থানা এলাকায় আছে, এই সংবাদের ভিত্তিতে আমরা ওখানে যাই এবং অনেক লোকজনের উপস্থিতিতে এই বাচ্চা 2টা লাশ পাই। একজনের নাম শাকিল, আরেকজনের নাম হলো ইমরান। এদের দুজনের গলা কাটা ছিল। এদের বাড়ি হলো চরচৌহাট ধামরাই থানা এলাকায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নারীদের মৃত্যুর অন্যতম কারণ জরায়ুমুখের ক্যান্সার। বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত নারীদের শতকরা 30% জরায়ুমুখের ক্যান্সারের শিকার। প্রতি বছর নতুন করে 12,000 নারী নতুন করে এই রোগে আক্রান্ত হয়। মূলত অসচেতনতা এবং রোগের বিষয়ে অহেতুক লজ্জার কারণেই এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। জরায়ুমুখের ক্যান্সারের বিষয়ে সচেতনতা বাড়াতে সেন্টার ফর ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ CCRP এর উদ্যোগে আয়োজিত পদযাত্রার শুরুতে অবস্থান সমাবেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানান। শাহবাগ থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হয় মিরপুরে। পারিবারিক যে কোনো ধরনের নির্যাতন মামলার জট কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারী পুলিশ কর্মকর্তাদের নিয়ে খোলা হয়েছে উইমেন্স সাপোর্ট সেন্টার নামে আলাদা একটি সেল। প্রতিদিন এই সেলে কোনো ধরনের ফি ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদমান বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবী সহ নারী সংগঠকরা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উইমেন্স সাপোর্ট সেন্টার নামে বিশেষ এই সেলে গত 6 মাসে 302টি অভিযোগপত্র জমা পড়েছে, যার মধ্যে 247টি অভিযোগেরই সফল নিষ্পত্তি হয়েছে। পারিবারিকভাবে নারী নির্যাতনের ঘটনায় মামলা রোধ করা সহ স্বামী স্ত্রীর সংসারে ভাঙন ঠেকাতেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। এখানে দুই পক্ষ নিয়ে আমরা আলোচনা করি, তাদের সমস্যার সমাধানের চেষ্টা করি। যৌতুকের দাবি থাকলে সেটা আর যাতে তাদের মুচলেকা গ্রহণ করে এবং কি দম্পত্য জীবনটা আবার আমরা পুনরুদ্ধার করে ফিরিয়ে দিই। এদিকে নির্যাতনের শিকার নারী ও তাদের স্বজনরা জানান, জেলা পুলিশ কর্তৃক গঠিত এই সাপোর্ট সেন্টারে এসে বেশ উপকার পাচ্ছেন তারা। আমার স্বামী নেশা করতো, অনেক রাত পথে চলাফেরা করতো, আমার অত্যাচার করতো। তারপরে আমি এখানে আসছি, আইসা সেটা অনেক সমাধান হয়েছে। এটা গেলে অনেকটা খরচ, অল্প টাকায় যদি আমি এটা মীমাংসা করতে পারি, তাই তাদের কাছে আসছি। শাশুড়ির বাড়ির একটা ঝগড়া ছিল, স্বামী নিত না, মানে যৌতুক এড়িয়ে নিয়ে। তারপর আমি থানার মধ্যে গেছি, আমার কোনো দাম দিছে না, নাইছি পরে আমি অনেক উপকার পাইছি। নারী নেত্রীরা জানান, এই সাপোর্ট সেন্টারের ফলে জেলার নির্যাতিতা নারীদের থানায় বা আদালতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে না। তাই সাপোর্ট সেন্টারটির নিয়মিত তদারকির দাবি জানান তারা। উইমেন সাপোর্ট সেন্টারটাকে যদি আরো ভালো মনিটরিং করা যায়, সকলে মিলে যদি মনিটরিং করে, তাহলে আশা করি এটা আরো ভালো কাজ করবে। নারী নির্যাতনের মামলা কমে যাওয়ায় জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরাও। অনেক মামলা কমে গেছে, মামলার চাপ কমেছে এবং মামলা আমাদের দ্রুত নিষ্পত্তি করতেছি। এই ব্যাধিটাকে যদি পুলিশ কেন, আমরা আইনজীবী সহ যারাই সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা বিচার বিশ্লেষণ করি, এটা একটা মহৎ উদ্যোগ। জেলা পুলিশের পক্ষ থেকে 2 জন মহিলা উপপরিদর্শক, 2 জন সহকারী মহিলা উপপরিদর্শক এবং 2 জন মহিলা পুলিশ কনস্টেবল নিয়ে এই উইমেন্স সাপোর্ট সেন্টার গঠন করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদকে নিয়ে তাদের মতামত। দর্শকদের কাছে যাত্রায় সকালে সময় সংবাদ দল পৌঁছায় শেরপুরে। সেখানে গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় দর্শকদের কাছে অনুষ্ঠানে। এ সময় দর্শকরা সময়ের তাৎক্ষণিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রশংসা করেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করার জন্য সময় সংবাদকে ধন্যবাদ জানায় তারা। পাশাপাশি শেরপুরের ঐতিহ্য তুলে ধরা সহ বেশি করে নারী বিষয়ক সংবাদ প্রচারের অনুরোধ জানান তারা।
আমরা সবসময় আপনাদের খবরটা দেখি, কিন্তু খুব ভালো লাগে। অন্যান্য চ্যানেলের তুলনায় সময় সংবাদ সরাসরি প্রচারে অনেকাংশের সাথে আগে আছে। সময় সংবাদ আসলে বোধগম্য ভাষায় এবং জনগণ সবাই বুঝতে পারে, এবং যারা সময় সংবাদের শ্রোতা তারা সময় সংবাদকে অনেক ভালোবাসে। সময় উপযোগী যে প্রতিবেদন দেয় অত্যন্ত আমরা উপকৃত হই। শেরপুরের জন্য এখানে হইলো কয়েকটা পিকনিক স্পট আছে, এই বিষয়গুলো চিত্রায়িত করলে তুলে ধরলে আমরা খুব শেরপুরবাসী খুব আনন্দিত হই। গ্রামগঞ্জে সেই খেলাধুলার অনুষ্ঠানগুলোতে জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক যে খেলাধুলাগুলো হয়, সেই খেলাধুলা খবরগুলো যেন বেশি বেশি প্রচার হয়। অল্প সময়ের মধ্যে গণমানুষের কথা বলে গণমানুষের চিন্তা চেতনাকে তারা প্রচার করে অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করেছে। সরকার বিরোধী প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়াই শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হয়েছে সিরিয়া শান্তি আলোচনা। প্রথম দিনের আলোচনা শেষে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টেফেন ডি মিসচুরা জানান, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধে আগামী রোববার শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে দেশটির প্রধান বিরোধী পক্ষের প্রতিনিধিরা। তবে আলোচনায় তারা সিরিয়ার সরকার পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের মধ্যস্থতায় যুক্ত হবে না বলেও জানান তিনি। শুক্রবার দেশটির বিরোধী প্রতিনিধিদের ছাড়াই কেবল আসাদ সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে জেনেভায় শুরু হয় শান্তি আলোচনা। সিরিয়ার চলমান সংকট সমাধানে একটি অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে দেশটির সরকার ও বিরোধী পক্ষের প্রতিনিধিদের আলাদা কক্ষে বসিয়ে আগামী 6 মাস এই শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে জাতিসংঘ। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মশা নিধনের বিষয়ে পুরো বিশ্বের সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। আর তা না হলে জিকা ভাইরাসের কাছে হেরে যাওয়ার আশঙ্কা তার। এদিকে পেরু ও নিউজিল্যান্ডে প্রথমবারের মতো জিকা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। আর প্রতিষেধক আবিষ্কারে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছেন ব্রাজিল ও মার্কিন গবেষকরা। জিকা ভাইরাসের আতঙ্কে পুরো ব্রাজিল। গর্ভাবস্থায় এ ভাইরাসে আক্রান্ত নারীরা ছোট মাথার শিশুর জন্ম দেবার আশঙ্কা থাকায় উদ্বেগের সীমা নেই দেশটির অন্তঃসত্ত্বা নারীদের। আমি খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলাম, ভয়ে ছিলাম এরই মধ্যে আমাকে জিকা ভাইরাস আক্রমণ করেছে কিনা, কিন্তু সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ, রক্ত পরীক্ষায় তেমন কিছুই ধরা পড়েনি। জিকা ভাইরাসকে একটি বৈশ্বিক ইস্যু হিসেবে আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। এর সংক্রমণ ঠেকাতে পুরো বিশ্বে সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, এর ব্যতিক্রম হলে জিকা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজয় বরণ করতে হবে। জিকা ভাইরাস এখন কেবল ব্রাজিলের একার দুশ্চিন্তার বিষয় নয়, এটা ল্যাটিন আমেরিকার দেশগুলোর পর গোটা বিশ্বেই ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই বিষয়ে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তা থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। ভেনেজুয়েলায় জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন 4700, আর নতুন করে স্নায়বিক সমস্যা চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় গুলেনবেরি, সেই রোগের লক্ষণ পাওয়া গেছে দেশটির বেশ কিছু মানুষের দেহে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এর কারণও মশাবাহিত জিকা ভাইরাস। এদিকে নিউজিল্যান্ড ও পেরুতে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে, আর নতুন করে আরো 4 জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে কানাডা। ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে দেশগুলো। এডিস মশার কারণে জিকা ভাইরাসের সংক্রমণ ঘটে। এতদিন এমন ধারণা থাকলেও ব্রাজিলের গবেষকদের আশঙ্কা সাধারণ মশার কামড়েও এই ভাইরাসের সংক্রমণ হতে পারে। এমন অবস্থায় জিকা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে একযুগে কাজ করার কথা জানিয়েছেন ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের গবেষকরা। জাহিদুর রহমান, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের খবর। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে সাফল্যের ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখতে চায় স্বাগতিক যুবারা। অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া স্কটিশরা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে কাল সকাল 9টায়। শনিবার অনুশীলন সেশনের শুরুতেই সকালের ঘন কুয়াশা যেন দিয়ে গেল এক বার্তা। এমন কন্ডিশনে প্রথমে ব্যাটিং করতে হলে ছেলেরা সামাল দেবে কিভাবে, সেজন্যই কিনা শিষ্যদের সঙ্গে অনেকটা সময় নিয়েই পরামর্শ করতে দেখা গেল দলের উপদেষ্টা স্টুয়ার্ট লকে। Very forthright in telling them that just treat them exactly like any other opposition. They're in this competition for a reason. They've won their way into it, so we must
treat them with total respect and go out there as though as we're playing, the national team. বিশ্বকাপের আগে মাথায় আঘাত পাওয়া বোলার সালেহ আহমেদ শাওনের ইনজুরি অনেকটাই সেরে উঠলেও তাকে এদিন বিশ্রামে রাখা হতে পারে। তবে সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের বিষয়ে আইসিসি এখনো প্রতিবেদন দেয়নি, তাই আপাতত সঞ্জিতকে মূল একাদশে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। We're waiting on results of the ICC panel to have a look at video. We're just waiting to be guided by ICC. তবে স্কোয়াড যাই হোক তা নিয়ে ভাবনার সময় নেই ইয়াং টাইগারদের। যুবাদের ওয়ানডের সর্বোচ্চ রানের মাইলফলক ছুঁতে শান্তর প্রয়োজন 61 রান, আর 3 উইকেট পেলেই ক্যাপ্টেন মিরাজও বনে যাবেন যুব ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারী। ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি খেলোয়াড়দের ভাবনায় কেবল দাপুটে এক জয়। আমরা চেষ্টা করব আমাদের 100% দেওয়ার, যত বেস্ট দেওয়ার সবার 100টা দেওয়ার চেষ্টা করবো। আর অ্যাকচুয়ালি আমরা আমাদের জয় ছাড়া আমরা মারতে বেরোতে চাই। যখন বোলিং করি আমি চিন্তা করি আমি কোনো চেক বল করব, উইকেট হোক বা নাই হোক, আমি এটা নিয়ে খুব একটা চিন্তা করি না। তো কালকে চেষ্টা থাকবে আমার ইকোনমি যাতে 3-এর নিচে থাকে। এদিন নিবিড় অনুশীলন করেছে স্কটল্যান্ড দলও। মিরাজ বাহিনীর বিপক্ষে লড়াই করার ছক কষছে তারাও। স্কটিশদের ভয়টা মিরাজ বাহিনীর স্পিন আক্রমণকে ঘিরেই বেশি। আর সুপার লিগ কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশও। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে মিরপুরে ভারত অনূর্ধ্ব 19 দলের দেয়া 259 রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ 8 উইকেটে 105 রান। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় 19 রানের মাথায় টপ অর্ডারের 2 ব্যাটসম্যান ঈশান কিষান এবং রিকি ভুঁইকে হারায় তারা। তবে ঋষভ আর সরফরাজের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। শেষ পর্যন্ত সরফরাজের 74, ঋষভের 57, আরমানের 46 ও মাহিপালের 45 রানে ভর করে 258 রান গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একে একে পতন ঘটে নিউজিল্যান্ডের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের। মাঝে কিউইদের হয়ে কিছুটা ভিত করার চেষ্টা করেন লিওপার্ড ও ফিন অ্যালেন। লিওপার্ড 40 ও ফিন আউট হন 29 রান করে। এখন কিউইদের হয়ে ব্যাট করছেন অনিকেত ও টেলর স্কট। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবকরা। বন্ধে দরকার সরকারের সদিচ্ছা, বললেন শিক্ষাবিদরা। সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর। দেশ ও জাতির কল্যাণে সেনা সদস্যদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন। বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি সহ আশেপাশে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার অনুরোধ ডিএমপির, আশ্বস্ত করলেন মেয়র। অবৈধভাবে লাগানো বিলবোর্ড অপসারণ করায় আগের রূপে ফিরতে শুরু করেছে প্রকৃতির অপরূপ লীলাভূমি চট্টগ্রাম। দেখা মিলছে পাহাড়ি সৌন্দর্যে। এবং শীতে বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া ছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, বাড়তি যত্নের পরামর্শ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।